class. Today we'll try to learn more rules about sentence, that is simple to compound sentence. How to make simple sentences to compound sentence. আজকে আমরা শিখব সেন্টেন্স পরিবর্তনের। আগের লেকচারে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করার কিছু রুল আগে আমরা শিখেছিলাম। আজকে আমরা আরও 4টা বা 5টা রুল শেখার চেষ্টা করব, তাহলে সিম্পল থেকে কম্পাউন্ড করার সব রুলগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং আমরা সিম্পল থেকে কম্পাউন্ড সব বাক্য পরিবর্তন করতে পারবো। আচ্ছা, প্রথমে আমি যেটা লিখেছি ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্স। এখন আমরা অনেকে ইতিমধ্যে জানি হোয়াট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোনটা? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বকে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং এই টু প্লাস ভার্বকে আমরা একসাথে ইনফিনিটিভ বলি এবং এর সাথে যদি আরও কোনো অংশ থাকে, একটা অতিরিক্ত অংশ থাকে, তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ ফ্রেজ। এখন ইনফিনিটিভ থাক শুধু অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাক, আমাদের একই নিয়মে করতে হবে। এখানে আমরা যদি ইনফিনিটিভ থাকে তখন সেই দুইটা অংশকে আমরা যুক্ত করব অ্যান্ড দ্বারা। আমরা জানি ইতিমধ্যে যে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটি ক্লজ অ্যান্ড দ্বারা, বাট দ্বারা অথবা অর দ্বারা যুক্ত হয়। অ্যান্ড, বাট অথবা অর। এখন এখানে যদি ইনফিনিটিভ থাকে তখন আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব। যেমন আমি একটা উদাহরণ এখানে এক্সাম্পল লিখে রেখেছি, সেটা হচ্ছে উই রিড টু লার্ন। আমরা পড়ি শেখার জন্য বা শিখতে। এটা উদ্দেশ্য বোঝায়। আমরা কেন পড়াশোনা করি? আমরা শেখার জন্য বা শিখতে পড়াশোনা করি। তাহলে এইটাকে আমরা দুইভাবে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। এখানে একটা হতে পারে উই রিড অ্যান্ড উই ওয়ান্ট টু লার্ন। আমরা পড়ি এবং আমরা শিখতে চাই। আর আরেকটা হতে পারে উই ওয়ান্ট টু লার্ন অ্যান্ড উই স্টাডি অথবা রিড। এখানে হবে রিড, স্টাডি লিখে দিয়েছি। অ্যান্ড উই রিড। আমরা উই ওয়ান্ট টু লার্ন, আমরা শিখতে চাই এবং আমরা পড়াশোনা, এই জন্য আমরা পড়ি। অ্যান্ড উই। এখন এখানে তোমরা কোনো গ্রামার বইতে দেখতে পারো অ্যান্ডের পরে একটা সো দেয়া আছে, অ্যান্ড সো উই রিড। এটাও ঠিক আছে। এবং এখানে যদি সো দেয়া থাকে সেটাও ঠিক আছে। উই ওয়ান্ট টু লার্ন, আমরা শিখতে চাই, অ্যান্ড উই রিড, এবং আমরা পড়াশোনা করি। আর যদি এখানে সো দেওয়া থাকে অ্যান্ড সো উই রিড, এটাও ঠিক আছে এবং সুতরাং আমরা পড়াশোনা করি। তাহলে আমরা শিখতে পারলাম যে যদি ইনফিনিটিভ থাকে, টু এর পরে ভার্ব থাকে, আমরা এটাকে আমরা কি করব? অ্যান্ড দ্বারা যুক্ত করব। এখন এখানে কথা হচ্ছে যে এখানে ওয়ান্ট কথাটা কোথা থেকে আসলো? ওয়ান্ট, উই ওয়ান্ট টু লার্ন। এইখানে আমরা এখানে উদ্দেশ্য বুঝি। ইনফিনিটিভ যখন থাকে, টু এর পরে যখন ভার্ব থাকে, সেটা দ্বারা আমরা উদ্দেশ্য বুঝি। আর যখন আমরা উদ্দেশ্য বুঝি তখন বলতে চাই যে আমরা এটা করতে চাই, আমরা বাঁচতে চাই, সেজন্য আমরা খাই, আমরা শিখতে চাই, এজন্য আমরা পড়াশোনা করি। তাহলে যখন আমাদের এখন ইনফিনিটিভ থাকবে, আমরা ঠিক এটা বুঝবো যে আমাদের একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। আর যদি উদ্দেশ্য বোঝায় তখন আমরা সেটাকে করবো কি? ওয়ান্ট। উই ওয়ান্ট টু লার্ন। উদ্দেশ্য বোঝায়। আই ওয়েন্ট দেয়ার টু মিট হিম। দ্যাট মিনস আমি সেখানে গিয়েছিলাম তার সাথে দেখা করতে। তার মানে হচ্ছে যে আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম, এই উদ্দেশ্যেই আমি সেখানে গিয়েছিলাম। সেজন্য যখন ইনফিনিটিভ থাকবে তখন আমরা বুঝতে পারবো যে এটা ওয়ান্ট বোঝাচ্ছে। ওয়ান্ট মানে আই ওয়ান্টেড টু ডু সামথিং, উদ্দেশ্য, কোনো একটা কিছু করার উদ্দেশ্যে আমি সেখানে গিয়েছিলাম। তাহলে এই কথাটা দ্বারা আমরা বুঝতেছি যে এটা দ্বারা আমাদের একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। সেজন্য আমরা ওয়ান্ট আনবো। তারপরে যদি আমি করি উই ইট টু লিভ, উই ইট টু লিভ। পরের বাক্যে এখানে আর ভার্বও নাই, ক্যানও নাই, কোনো কিছু নাই, শুধু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এটাকে আমরা বলি ইনফিনিটিভ। তাহলে যদি এরকম ইনফিনিটিভ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা বাঁচতে চাই, সেই জন্য আমরা বাঁচার উদ্দেশ্যে খাই। তাহলে উই ওয়ান্ট টু লিভ,
এখানে এই কথাটাকে আমরা করলাম উই ওয়ান্ট টু লিভ। এখন এই উই আসলো সাবজেক্ট, ওয়ান্ট আসবে যেহেতু আমরা বাঁচতে চাই। এই টু দ্বারা বোঝাচ্ছে, টু লিভ দ্বারা বোঝাচ্ছে যে বাঁচতে বা বাঁচার জন্য, তার মানে আমরা বাঁচতে চাই সেজন্য আমরা খাই, এই জন্য এখানে একটা ওয়ান্ট আসবে। ওয়ান্ট টু লিভ, উই ওয়ান্ট টু লিভ, আমরা বাঁচতে চাই, অ্যান্ড উই ইট, এবং আমরা সেজন্য খাই। খাওয়াটা হচ্ছে বাঁচার উদ্দেশ্যে, বাঁচাটা হচ্ছে এখানে উদ্দেশ্য। তাহলে উই ইট টু লিভের মানে হচ্ছে আমরা বাঁচতে চাই বা বাঁচার জন্য খাই। এখানে আমরা করব আমরা বাঁচতে চাই এবং আমরা সেই জন্য খাই। তাহলে এই অংশটা আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব। তোমরা মনে রাখবে যে এখানে আমাদের একটা ওয়ান্ট এই শব্দটা আনতে হবে, যেহেতু আমরা এখানে একটা ইচ্ছা বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে, আমরা কোনো একটা কিছু করতে চাই, সেই জন্য আমরা আরেকটা কাজ করি। যদি আমরা কঠোর পরিশ্রম করি যেমন উন্নতি করার জন্য, উই ওয়ান্ট টু ইমপ্রুভ ইন লাইফ, উই ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, অ্যান্ড উই ওয়ার্ক হার্ড, এবং আমরা কঠোর পরিশ্রম করি। উই ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ, আমরা কঠোর পরিশ্রম করি জীবনে উন্নতি করার জন্য। তাহলে আমরা ইনফিনিটিভ থাকলে এইভাবে করব, ওয়ান্ট আনবো এবং অ্যান্ড দ্বারা যুক্ত করব। এখন এর পরের রুলটা হচ্ছে বিং। বিং যুক্ত সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা পরিবর্তন করব। এখানে আমাদের প্রথমে জানতে হবে যে বিং কোথা থেকে আসে, বিংটার শুরুটা বা উৎপত্তিটা কোথা থেকে হয়। বিংয়ের উৎপত্তিটা হয় বি ভার্ব থেকে, ভার্ব টু বি থেকে। বি ভার্বের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করি অথবা জিরান্ট করি, তখন এটা হয় বিং। বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি ফর্ম। তাহলে এটা কোথা থেকে আসলো? বি ভার্ব থেকে আসলো। কেন বি এর সাথে কেন আইএনজি যুক্ত করতে হবে? কারণ এম ইজ আর ওয়াজ ওয়ারের সাথে আইএনজি যুক্ত করা যায় না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেটা করি, ভার্বের যে কোনো ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করি। যেমন ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করি ওয়ার্কিং, ডু এর সাথে আইএনজি যুক্ত করি ডুইং, রিডের সাথে করি রিডিং। ঠিক তেমনি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর বেস ফর্ম হচ্ছে ভার্ব টু বি। সবসময় বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমাদের যখন বি এর সাথে আইএনজি যুক্ত করে বিং থাকবে, তখন আমাদের বুঝতে হবে যে এখানে আমরা কি বসাবো। এখানে আমরা এম, ইজ, আর অথবা ওয়াজ বা ওয়ার বসাবো। সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে আমরা এখানে ওয়াজ, ওয়ার অথবা এম, ইজ, আর বসাবো। এখন আমরা অলরেডি জানি যে প্রেজেন্ট টেন্সে বসাবো এম, ইজ অথবা আর পাস্ট টেন্স থাকলে বসাবো ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে এটা বুঝবো কিভাবে যে এটা পাস্ট টেন্স আছে নাকি প্রেজেন্ট টেন্স আছে? এটা বুঝবো আমাদের সেকেন্ড যে অংশটা থাকবে, বিং এর পরে যে কথাটা থাকবে, মূল ভার্বটা যেটা থাকবে, হি ক্যান নট টেল এ লাই। এখানে মূল ভার্বটা যে টেন্সে থাকবে সেই টেন্সটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা আসলে আমরা কোন টেন্সে করব, এবং যে টেন্স হবে সেই অনুসারে আমাদের বি ভার্বের ফর্মটা বসবে। আইদার এম, ইজ, আর অর ওয়াজ অথবা ওয়ার, যে কোনো একটা বসবে। সেটা কীভাবে বসবে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের বিং এর পরে যে মূল ভার্বটা আছে, প্রিন্সিপাল ভার্বটা আছে, সেটা কোন টেন্সে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিং অনেস্ট, সৎ হয়ে, হি ক্যান নট টেল এ লাই। এখানে বিং এর আগে কোনো সাবজেক্ট নাই। তাহলে আমাদের এই সাবজেক্টটা শুরুতে নিতে হবে। প্রথমে এই সাবজেক্টটা আমরা নিব, তারপরে আমরা বি ভার্ব থেকে আগেই যেমন বলেছি এম, ইজ, আর নিব। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, আমরা এখানে ইজ নিব। সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আসবে ইজ। মানে ইজ কোথা থেকে আসলো আবার একটু বলে দেয়, এই বিং থেকে ইজ আসলো, বিংটা ইজ হয়ে যাবে। বি ভার্বের এখন মূল ফর্ম বসবে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসবে, এবং এটা টেন্সটাকে আমাদের ফলো করতে হবে। টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, ক্যান নট প্রেজেন্ট টেন্স, এই জন্য আমাদের এটা ফলো করতে হবে। এটা হবে প্রেজেন্ট টেন্স, হি ইজ অনেস্ট অ্যান্ড ক্যান নট টেল এ লাই। সে সৎ এবং সে মিথ্যা কথা বলতে পারে না। হি ক্যান নট টেল এ লাই, এই কথাটা আমরা এখানে এভাবে লিখলাম। হিটা যেহেতু আমরা প্রথমে নিয়ে গেছি এবং অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, সেই জন্য সাবজেক্ট এখানে বসবে একবার। একবার সাবজেক্ট বসলে অ্যান্ডের পরে আমরা আর সাবজেক্ট দিব না, অ্যান্ডের পরে আমরা লিখব অ্যান্ড ক্যান্ট টেল এ লাই। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এখানে ইজ আসবে। আর শেষের অংশটা এরকমই থাকবে। তাহলে বিং এর জায়গায় আমরা
অ্যামিজ আর ওয়াজ ওয়ার বসাবো, বি ভার্বের যে কোনো একটা ফর্ম বসাবো। এখানে আরেকটা উদাহরণ আমি লিখে রেখেছি, দ্য ওয়েদার বিং কোল্ড উই কুড নট গো আউট। ওয়েদার আবহাওয়া খুব ঠান্ডা হওয়ায় বা হওয়ার কারণে আমরা বাইরে যেতে পারিনি। আমরা বাইরে যেতে পারিনি এর কারণ হচ্ছে আবহাওয়া ছিল খুবই ঠান্ডা। তাহলে এখানে আমরা বিং এর জায়গায় কি বসাবো, দ্য ওয়েদার বিং। এই বিং এর জায়গায় কি বসাবো এটা নির্ভর করবে এইখানে যে ভার্বটা আছে সেইটার উপরে। এখানে আমরা দেখতেছি মডেল অক্সিলারি ভার্বটা আছে কুড নট, কুডের পরে নট আছে তারপরে গো। তা আমরা ইতিমধ্যে জানি যে যখনই কোনো মডেল অক্সিলারি ভার্ব বসবে, মডেল ভার্বের পরে যে ভার্বটা বসাবো সেটা প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে আমরা গো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমাদের এখন টেন্স বুঝতে হলে কোন টেন্সে আছে এটা বুঝতে হলে আমাদের মডেল অক্সিলারি ভার্বের দিকে লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। তাহলে এখানে মডেল অক্সিলারিটা আছে কুড, দ্যাট ইজ পাস্ট টেন্স। তাহলে আমাদের এই পুরো বাক্যটা করতে হবে দুইটা অংশই। এই বাক্যের যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স করব দুইটা অংশ হবে এবং দুইটা অংশই পাস্ট টেন্সে করতে হবে। কিভাবে, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, এখানে বিং এর জায়গায় আমরা ওয়াজ লিখবো, এখানে আর ইজ লিখবো না, কারণ এখানে পরের অংশে আমার কোড আছে, কোড দেখে আমি বুঝতেছি যে এটা পাস্ট টেন্স রয়েছে। তাহলে দ্য ওয়েদার ওয়াজ কোল্ড অ্যান্ড উই কুড নট গো আউট। এখানে দুইটা সাবজেক্টই লাগবে, কারণ দুইটা ক্লজে আলাদা আলাদা দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে দ্য ওয়েদার আর একটা হচ্ছে উই। তাহলে দুইটা সাবজেক্টই লাগবে এবং এখানে আমরা বসাবো ওয়াজ, বিং এর পরিবর্তে বসাবো ওয়াজ। তাহলে এটা হলো পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা এখানে ওয়াজ বসাবো, খুবই সহজ। এরপরে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করব। এখন হোয়াট ইজ পারফেক্ট পার্টিসিপল, আমি ইতিমধ্যে 3 রকমের পার্টিসিপল শিখিয়েছিলাম, আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর অল্প একটু এখন বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং এর পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে সেইটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। মানে কোনো পারফেক্ট টেন্সের সাথে যখন আমরা পার্টিসিপল করি তখন সেটা হয় হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কারণ পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, ভার্ব টু হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড। সেটাকে যখন আমরা পার্টিসিপল করি তখন সেটা হয় পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি করব, ওই ভার্বটাকে পরের অংশের যে মূল ভার্বটা আছে সেই অনুসারে চেঞ্জ করব। সেখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে হবে হ্যাভ অথবা হ্যাজ, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই হ্যাড হবে। তাহলে আমরা এখানে করেছি হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, তাকে ভুলে গিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। তাহলে হ্যাভিং ফরগটেন হিম, তাকে ভুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট আউট, আমি বাইরে চলে গিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন একই সাবজেক্ট যেহেতু দুইটা কাজ করেছে, একই সাবজেক্ট তাকে ভুলে গিয়েছিল, একই সাবজেক্ট আবার বাইরে চলে গিয়েছিল, আমি তাকে ভুলে গিয়েছিলাম, আমি বাইরে চলে গিয়েছিলাম। এই জন্য আমরা একবার সাবজেক্ট নিব, একবার সাবজেক্ট বসবে আই। এখন যেহেতু পাস্ট টেন্স আছে এখানে ওয়েন্ট, আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম। তাহলে এটা আমরা বুঝতেছি পাস্ট টেন্স, তাহলে আমরা এই প্রথম অংশটাও হ্যাভের পাস্ট ফর্ম বসাবো। তাহলে কি হবে, এখন ভার্ব টু হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আই হ্যাড ফরগটেন, হ্যাডের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা আমরা জানি। ভার্ব টু হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা আমরা ইতিমধ্যে জানি। তাহলে আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট, যেহেতু একই সাবজেক্ট, আমি ভুলে গিয়েছিলাম, আমিই বাইরে চলে গিয়েছিলাম, সেজন্য সাবজেক্ট একবার বসবে আর তারপরে মূল যে ভার্বটা আছে সেটা পাস্ট ফর্মে হবে। আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট, মানে আমি তার কথা ভুলে গিয়েছিলাম, সে যে আমার বাসার মধ্যে বা আমার রুমের মধ্যে রয়েছে এ কথাটা আমি ভুলে গিয়েছিলাম এবং আমি বাইরে চলে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা হ্যাভের পরিবর্তে আনবো হ্যাড। আচ্ছা, এরপরে হচ্ছে যদি ইন কেস অফ দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স থাকে, ইন কেস অফ অর্থ হচ্ছে কারণে বা জন্যে। ইন কেস অফ, যদি এরকম হয়ে যায়
এখানে আমি একটা কথা একটু তোমাদের এখানে শিখিয়ে দেই, আনুষঙ্গিক এটার সাথেই সম্পৃক্ত একটা কথা। ইন কেস আর একটা শব্দ আমরা ব্যবহার করি বাই চান্স। তাহলে ইন কেস আমরা কখন ব্যবহার করব আর বাই চান্স আমরা কখন ব্যবহার করব? বাই চান্স ব্যবহার করব যেটা পজিটিভ, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই চান্স। কোনো সুযোগে যদি তার সাথে আমার দেখা হয়ে যায়, বাই চান্স উই মিট। আর যদি ইন কেস হয় তখন আমরা সেটা সাধারণত নাবোধক ক্ষেত্রে ব্যবহার করি, যে তুমি যদি এটা না করো বা ইন কেস যদি ঘটেই যায়, এই ঘটনা হওয়ার কথা না কিন্তু যদি হয়ে যায় বা না হয়, ইন কেস আমি আসতে না পারি, ইন কেস আই কুড নট কাম, ইন কেস আই কুড নট কাম, আমি যদি না আসতে না পারতাম। নেগেটিভের ক্ষেত্রে আমরা ইন কেস বসাবো, আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হ্যাবোধকের ক্ষেত্রে আমরা বাই চান্স বসাবো। ভাগ্যক্রমে যদি কোনো ঘটনা ঘটে যায় তখন আমরা বসাবো বাই চান্স। যাই হোক, এখানের কথা হচ্ছে ইন কেস অফ তখন থাকবে দুইটা বাক্যে, যে কোনো কিছু হওয়ার কারণে যদি হয়ে যায়, যদি এরকম হয় তাহলে কি করব আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব। আর যদি ইন কেস অফ পরে আবার দেখি নেগেটিভ আছে তখন করব অর দিয়ে আমরা না বোধক বুঝি। কারণ অর দিয়ে কি হয়, যেমন যদি আমি বলি ডু অর ডাই, করো অথবা মরো, করো নইলে মরো, আর ডু অ্যান্ড ডাই করো এবং মরো। তাহলে এই বাক্যগুলা আমাদের ইন কেস অফ দিয়ে থাকতে পারে। আমি একটু এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি। একটা হতে পারে ইন কেস অফ ইউর ডুইং ইট, যদি তুমি করো তাহলে তুমি মরবে। ইন কেস অফ ইওর দিলেও হবে, এখানে না দিলেও হবে। ইন কেস অফ ইওর ডুইং ইট ইউ উইল ডাই, ইউ উইল ডাই। এর মানে হচ্ছে এটা করার কারণে তুমি মরবে। ইন কেস অফ মানে কারণে অথবা জন্যে, এটা করার জন্যে তুমি মরবে। তার মানে হচ্ছে যে যদি তুমি এটা করো তাহলে তুমি মরবে, কিন্তু অর্থটা আমরা এখানে যদি আনতে পারতেছি না, কারণ এখানে আমাদের ইফ নাই। এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন আমরা ইফ আনবো। তাহলে এই সকল বাক্য যখন আমাদের থাকবে, এটা অ্যাফার্মেটিভ আছে, কোথাও নট নাই। ইন কেস অফ ইউর ডুইং ইট, এটা অ্যাফার্মেটিভ বাক্য। ইউ উইল ডাই, তুমি এটা করলে তুমি মরবে। তাহলে আমরা এটাকে করব এরকম, ডু করো অ্যান্ড ডাই। সব কিছু বাদ দিয়ে, এখানে সাবজেক্ট বাদ দিব, অক্সিলারি বাদ দেবো, সব বাদ দিয়ে আমরা লিখবো ডু অ্যান্ড ডাই, করো এবং মরো। এই বাক্যগুলো আমরা এইভাবে করব। আর যদি এটার পরে আমি লিখে রাখছি, যদি এখানে না বোধক থাকে, ইন কেস অফের পরে না বোধক থাকে, তখন আমরা করব অর। তখন আর এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের সাবজেক্টও লাগবে না, আর সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব বা কোনো কিছু লাগবে না, শুধু ভার্ব, দুইটা ভার্বকে আমরা যুক্ত করব। একটা হচ্ছে ইন কেস অফের পরে যদি অ্যাফার্মেটিভ থাকে, হ্যাবোধক থাকে, তখন করব ডু অ্যান্ড ডাই। এখানে করতে নিষেধ করা হচ্ছে। ইন কেস অফ ইউর ডুইং ইট ইউ উইল ডাই, তার মানে এটা যদি করো তাহলে তুমি মরবে। তার মানে তোমাকে করতে নিষেধ করা হচ্ছে, যদি তুমি করো তাহলে তুমি মরবে। এ কথা যদি কাউকে বলা হয়, সে এটা কখনো করবে না। আর যদি বলো যে এটা না করলে তুমি মরবে, তখন কি হবে? এটা না করার কারণে ইন কেস অফ নট অথবা ইয়োর, ইন কেস অফ ইয়োর নট মুভিং, not moving you will die. যদি তুমি নড়াচড়া না করো, না সরো, যেমন ঘূর্ণিঝড় আমফান আসছে, এখন যদি তুমি উপকূলীয় এলাকা থেকে না সরো, অন্য জায়গায় না যাও, তাহলে তুমি মরবে। তার মানে তোমাকে অবশ্যই এখান থেকে মুভ করে অন্য কোথাও নিরাপদ আশ্রয়, সাইক্লোন শেল্টার অথবা সেফ কোনো জায়গায় তোমাকে যেতে হবে। তখন তাকে এই কথাটা বলতে হবে, মুভ অর ডাই। মুভ, ডু অর ডাইও এরকম হতে পারে। যদি না বোধক থাকে এখানে, তাহলে আমরা এখানে বলতে পারি ডু অর ডাই। তাহলে এখানে আমরা বলবো মুভ অর ডাই। এখন এত লম্বা কথা ছোট হয়ে গেল, কেন হলো? এটা আদেশমূলক বাক্য বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে তখন আমরা শুধু ভার্ব দিয়ে যুক্ত করতে পারবো। তাহলে এই কথাটার মধ্যে লুকানো আছে যে তোমাকে বলা হচ্ছে তুমি নড়াচড়া করো, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, না হলে তুমি মরবে। যদি তুমি
সমুদ্র উপকূল বা নদীর উপকূল থেকে নিরাপদে না যাও তাহলে তুমি মরবে, এই জন্য বলা হচ্ছে মুভ। আর তোমাকে বলা হচ্ছে সবসময় সেকেন্ড পারসনকে আমরা আদেশ করি, আর না হলে তুমি মরবে, ইউ উইল ডাই। তাহলে ইউ উইল ডাই পুরো না লিখে আমরা এখানে লিখতে পারি অর ডাই। অর ডাই মানে মরো, মুভ করো, নড়াচড়া করো, সরো, নাইলে মরো। তো আমরা এখানে বুঝলাম যে আমাদের এরকম ইন কেস অফ দিয়ে যখন বাক্য থাকবে তখন আমরা শুধু দুইটা ভার্বকে অ্যান্ড দ্বারা বা অর দ্বারা যুক্ত করব, এবং সেই অ্যান্ড দ্বারা বা অর দ্বারা যুক্ত করব দুইটা ভার্বকে, শুধুমাত্র দুইটা ভার্বকে যুক্ত করব। আচ্ছা, এখন আমি অল্প একটু সময়ের মধ্যে আরেকটা নিয়ম বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যখন শিওরলি, ডেফিনেটলি এরকম কথা থাকে তখন আমরা কি করব। ইট ইজ শিওর, হি উইল শিওরলি কাম, যখন শিওরলি থাকে বাক্যের মধ্যে, অথবা ডেফিনেটলি কাম, হি উইল শিওরলি, অথবা শিওরলি হি উইল কাম, হি উইল শিওরলি কাম, অথবা অ্যাডভার্ব, এটা প্রথমে থাকতে পারে শিওরলি হি উইল কাম অথবা হি উইল শিওরলি কাম, যে কোনোভাবেই থাক। আমরা এইটাকে কি করব, এই শিওরলি কথাটাকে আমরা আলাদা করে অ্যাডজেক্টিভ করে নিয়ে যাব, নিয়ে গিয়ে কি করব, যে এটা নিশ্চিত যে সে আসবে, তাহলে সে আসবে এটাকে আমরা সরাই দেব মাঝখান থেকে, হি উইল কাম, সে আসবে এবং এটা নিশ্চিত, আমি নিশ্চিত যে সে আসবে। তখন আমি বলবো হি উইল কাম অ্যান্ড এখানে একটু বাড়তি একটা সাবজেক্ট আসবে, ইট ইজ শিওর, এটা হচ্ছে নিশ্চিত যে সে আসবে। এই ইটটা এখানে বাড়তি অতিরিক্ত একটা সাবজেক্ট হিসেবে আসবে, ইট এবং দেয়ার অতিরিক্ত সাবজেক্ট হিসেবে, ইন্ট্রোডাক্টরি ইট বলে এটাকে। এই ইন্ট্রোডাক্টরি ইট আর দেয়ার অনেক বাক্যে অতিরিক্ত সাবজেক্ট হিসেবে বসে, এটা পরবর্তীতে কোনো একটা ক্লাসে আলোচনা করব, কারণ এই লেকচারের টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। হি উইল কাম অ্যান্ড ইট ইজ শিওর। আবার যদি থাকে ডেফিনেটলি হি উইল হেল্প মি, তাহলে হি উইল হেল্প মি অ্যান্ড ইট ইজ ডেফিনিট, এরকম কথা যদি থাকে তখন আমরা বুঝতে পারবো যে এই বাক্যগুলো এইভাবে করব। তারপর ট্রুলি, শিওরলি, অ্যাক্সিডেন্টালি, শিওরলি এরকম কথা, ট্রুলি দে উইল গিভ আস শেল্টার, এরকম কথা যদি থাকে, ট্রুলি দে উইল গিভ আস শেল্টার। এখন এই আমফান হয়ে গেছে, এখন আমাদের শেল্টার দরকার কারো, তাহলে আমাদেরকে সরকার, আমাদের গভর্নমেন্ট বা রাষ্ট্র আমাদেরকে শেল্টার দেবে, তাহলে ট্রুলি দে উইল গিভ আস শেল্টার, এরকম যদি থাকে, ট্রুলি দে উইল